এখন জনগণের নিরাপত্তা না দিয়ে লেজ গজিয়ে মাঠ থেকে চলে গেছে। আমরা তাদের অনিত বিলম্বে আইসিপি কে কনস্টেবল পর্যন্ত সকল সদস্যকে যারা গুলি চালিয়ে আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিচার চাই, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা জানি যে এই পেটা বাহিনীর সদস্যরা আমাদের ভাইদের গুলি করেছে এবং এই পেটা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় দুর্নীতিগ্রস্ত হয়েছে, দুর্নীতি করে এই দেশের সম্পদ পাচার করছে বিভিন্ন দেশে। এই পেটা বাহিনীর সদস্যদেরকে এই সম্পদ জব্দ করে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন এই পুলিশ বাহিনী 11 দফা নিয়ে যে নাটকটা করতেছে, এই নাটকের পূর্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন এখন জনমানের নিরাপত্তা নেই। রাস্তায় আমরা দেখতে পাই কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু পুলিশ মানুষের নিরাপত্তা দিচ্ছে না। তারা কি করছে? তারা 11 দফা নিয়ে নাটক চাচ্ছে। তাদের এই নাটক বন্ধ করতে হবে, এই নাটক বন্ধ করতে হবে এবং সরকারি প্রেতাত্মা হয়ে তারা যেন কার্যক্রম চালাতে না পারে সেটা রুখে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 সেশনের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী পিয়ারুল ইসলাম। মাইকটা আরেকজনে ধরেন, তাহলে ভিডিওটা ভালো পাবে। আসসালামু আলাইকুম, আমি পিয়ারুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2018-19 সেশনের একজন শিক্ষার্থী। আজ আমাদের এই মানববন্ধনটা হচ্ছে খুনি, সন্ত্রাসী এবং আমাদের যে ছাত্র জনতার উপর বর্বরচিত হামলা চালিয়েছে সেই পুলিশ এবং পেটোয়া বাহিনীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ কর্মসূচি। আমরা জানি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলনে নেমেছিল তাদের উপরে কি পরিমাণে নির্মম অত্যাচার তারা চালিয়েছে। আমরা আমাদের জনগণ এবং আমাদের ছাত্রছাত্রী ভাইরা সবাই এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই বর্বরচিত হামলার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককে যেন বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিটা যেন নিশ্চিত করা হয়, সেই জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমরা সবাই ছাত্র সমাজ এর তীব্র নিন্দা জানাই এবং পুলিশ বাহিনী যারা আমাদের আপনাদের সন্তানদের উপর, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপর আক্রমণ চালিয়ে এখন বিদেশে যে ঘুমাচ্ছে তাদের অতি দ্রুত বাংলাদেশে নিয়েছে, তাদের বিচারের কার্যক্রমটা যেন সম্পূর্ণ করা হয় এবং তারা যে পরিমাণে অর্থ পাচার করেছে বিদেশে, সেই অর্থগুলো যেন বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে আমাদের জনগণের স্বার্থে সেগুলো খরচ করা হয়। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আরো বলতে চাই, এই পেটোয়া বাহিনীর মধ্যে যারা সরকারি ক্ষমতা প্রয়োগ করে পদোন্নতি নিয়েছে, হাসিনার হাত ধরে যারা উপর পর্যায়ে পৌঁছে গেছে, তাদের লাগাম কিন্তু টেনে ধরার সময় আমাদের হয়ে গেছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে কখনোই এই অবিচার, এই পদোন্নতি মেনে নিব না। আমরা চাই সুষ্ঠুভাবে এর সমাধান যেন দেশের মানুষ, দেশের ছাত্র সমাজ করতে পারে। আর একটা কথা বলি, আমরা যখন ক্রান্তি লগ্নে আছি, আমাদের দেশটা যখন সাজানোর সময়, এই সময় পুলিশ বাহিনী, পেটোয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী তারা আমাদের জনগণকে রক্ষা না করে তারা 11 দফা দাবির কথা বলে তারা এখন ঘরে বসে ঘুমাচ্ছে, তারা নিরাপত্তার কথা বলে তারা এখন ঘরে বসে ঘুমাচ্ছে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা যখন আতঙ্কের মধ্যে ছিল, তারা কই ছিল? তাদের যে নিরাপত্তা দেওয়ার কথা, সেই নিরাপত্তা কই ছিল? ছাত্র সমাজের পক্ষ থেকে এই প্রশ্নের জবাব যেন তারা আমাদেরকে দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
সংগ্রামী ভাই বোনেরা, এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলার রাজপথে এই বাংলার ছাত্র সমাজের বুকের মধ্যে যে গুলি করে হত্যা করেছে, এক একজনকে রাস্তায় ফেলে কুকুরের মতো হত্যা করেছে, সেই বিচার আমরা চাই এই বাংলার মাটিতে। আমার ভাইয়ের রক্তের দাগ এখনো মুছে নাই, এখনই আছে 11 দফা। আমরা আজকে এই মুহূর্তে আরেকজনের কাছ থেকে কিছু শুনবো। তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদুর রহমান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গত 3-4 দিন আগে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু আমরা এখনো মানসিকভাবে ভালো নেই। সত্যি কথা বলতে এখনো রাতে ঘুমায় না, ফলে ঘুমাতে পারি না। কিন্তু এরই মধ্যে আমরা পুলিশের নাটক দেখতেছি। গত 16 বছরে যত রাজনৈতিক নিয়োগ হয়েছে পুলিশে, আমরা মনে করি এবং বিশ্বাস করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হয়েছে, ছাত্রদের উপরে যে গুলি চালিয়েছে, এরা সব রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত পুলিশ। তাদের বিচার করতে হবে। তারা যে 11 দফা নাটক করতেছে, তাদের মনে আসলে ভয় ঢুকে গেছে। তাদের এই নাটক বন্ধ করতে হবে। আমরা এখন যে একটা ক্রান্তি লগ্নে আছি, তারা জনগণের নিরাপত্তা না দিয়ে তারা কর্মবিরতি পালন করতেছে। এই কর্মবিরতির আসল উদ্দেশ্য কি, এটাও হচ্ছে আমরা জানতে চাই। আমরা তারা আসবে যারা হচ্ছে ছাত্রদের উপরে গুলি করেছে, যাতে দ্রুত সম্ভব আইনের শাসন প্রতিষ্ঠা করে। আমরা গত 16 বছরে দেখেছি আইনের শাসন বাংলাদেশে কতটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই আদালতের মাধ্যমে যারা ছাত্র ভাইদের উপরে গুলি করেছে, ছাত্র বন্ধুদের উপরে গুলি করেছে, যারা ছাত্রদের হয়রানি করেছে, তাদের যত দ্রুত সম্ভব বিচার করা হোক। থ্যাংক ইউ। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শাহমান মৈশান। ধন্যবাদ। আমি আসলে এখানটায় দাঁড়িয়েছি, প্রথমেই যেটা জরুরি, এই সম্প্রতি সংঘটিত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যারা শহীদ হয়েছে তাদের সেই সব শহীদ এখনো আমরা জানি না। 71 সালের শহীদদের নিয়ে যেমন আমরা বলি নাম না জানা, ঠিক তেমনি নাম না জানা সব শহীদের, যাদের জানি এবং জানি না, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং যারা আহত হয়েছে, বিকলাঙ্গ, পঙ্গু, অন্ধ, তাদের জীবনের কি দুর্দশা হবে সামনের দিনগুলোতে, সেইটা ভেবে আমার বেদনা নিয়ে, বিষাদ নিয়ে, আতঙ্ক নিয়ে কিছু কথা বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে আমি এইখানটায় আমার ছাত্ররা যখন আমাকে বললেন, তখন আমি দেখলাম যে এই সময়ে বাংলাদেশে আসলে ছাত্ররাই শিক্ষক এবং জনগণকে পথ দেখিয়েছে। ফলে স্টুডেন্টস বিকেম টিচার্স, ফলে ছাত্ররাই হয়ে উঠেছে শিক্ষক। ফলে সেই জন্য আমি আসলে আমার শিক্ষকদের নির্দেশে বা অনুরোধে এখানে দাঁড়িয়েছি। সেই জন্য আমি আমার ছাত্রদেরকে লাল সালাম জানাতে চাই, অভিবাদন জানাতে চাই। যে বক্তব্যটা আমার আসলে বলবার জন্য তাড়না অনুভব করছি, সেটা হচ্ছে যে প্রথমে দেখতে হবে প্রেক্ষাপট। আজকে এই যে বিচারের দাবি, নিশ্চিতভাবেই গণহত্যা হয়েছে, নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এবং সেইখানে প্রধানত জড়িত হচ্ছে যে রাষ্ট্রের বাহিনী। এখন রাষ্ট্র কি আপনারা জানেন, আমি বলবো ইতালীয় কমিউনিস্ট পার্টির নেতা এবং তাত্ত্বিক আন্তোনিও গ্রামশির কথা। গ্রামশি বলেন রাষ্ট্রের দুইটা দিক আছে, একটা পলিটিক্যাল সোসাইটি, একটা সিভিল সোসাইটি। পলিটিক্যাল সোসাইটির অংশ হিসাবে থাকে বিচার ব্যবস্থা, মিলিটারি আর পুলিশ ইত্যাদি নির্বাহী বিভাগ। আর সিভিল সোসাইটি হচ্ছে যে আমরা যারা ছাত্র, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী জন। এখন আপনি দেখবেন যে একটা রিপাবলিক, একটা প্রজাতন্ত্র যখন তার যে সাংবিধানিক কমিটমেন্ট, জনগণের সাথে যে চুক্তি থাকে, জনগণ যে সম্মতি প্রদান করেছে রিপাবলিক পরিচালনার জন্য, সেটা যখন একটা অটোক্রেটিক রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যায় বেদনাদায়ক ভাবে, হতাশাজনক ভাবে,
তখন সেইখানে পলিটিক্যাল সোসাইটি অর্থাৎ রাষ্ট্র তার বাহিনীকে, তার রাষ্ট্রনৈতিক অঙ্গ সংগঠনগুলোকে কাজে লাগায় একটা দমনমূলক ব্যবস্থা কায়েম করার জন্য। ফলে দেখবেন আপনারা গত বেশ কিছু বছর ধরে পুলিশ যেখানে কমিটেড টু পিপল, জনগণকে সার্ভ করার জন্য, ঠিক একইভাবে শুধু পুলিশ না, আমলারা সহ এমনকি শিক্ষকেরা, সাংবাদিকেরা, অনেক মানুষ, বিভিন্ন পেশার মানুষেরা কিন্তু হচ্ছে যে এই দমনমূলক রাষ্ট্র ব্যবস্থাকে সার্ভ করেছে এবং হচ্ছে যে এতে সুবিধা নিয়েছে, মুনাফা নিয়েছে। ফলে সত্যিকার ভাবে জনগণকে দমিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে দমিয়ে একটা দমনমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য পুলিশ ব্যবহৃত হয়েছে। ফলে পুলিশ হচ্ছে যে রাষ্ট্রের কোর্সিভ এক্সপ্রেশন হয়ে উঠেছিল, দমনমূলক অভিব্যক্তি হয়ে উঠেছিল। ফলে এই দমনমূলক অভিব্যক্তি পরিষ্কারভাবে পুলিশ বাহিনী যেভাবে পরিচালিত হবার কথা, সেইটার পরিষ্কার সাংবিধানিক লঙ্ঘন হয়েছে, জনগণের অধিকারকে অস্বীকার করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ন্যায় বিচারের প্রশ্নে পুলিশ সরাসরি যেসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেই হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া উচিত। আর না হলে আমরা যদি দেখি যে দায়মুক্তি ঘটেছে, তাহলে আরেকটা ফেসিস রেজিমেরই সূচনা ঘটবে। ফলে আমরা যদি মনে করি যে একটা ন্যায়সঙ্গত বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সাম্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, সেই জন্য অবশ্যই হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া উচিত। এবং সেই বিচারের জন্য আমি মনে করি যে এইখানটায় বিচারের দাবি করাটা আজকে যেমন জরুরি, একই সঙ্গে এই রাষ্ট্র, আপনারা জানেন এখন পর্যন্ত শপথ হয়নি। ঠিক ৭৫ সালে যেভাবে হচ্ছে যে রাষ্ট্র অরক্ষিত ছিল, সরকারবিহীন ছিল, এখনো কিন্তু এইরকম একটা সময়। এবং আশার ব্যাপার হচ্ছে যে আমাদের ছাত্র জনতা রাস্তা, বিভিন্ন স্থাপনা নিরাপত্তা দিচ্ছে, তথাপি সংখ্যালঘু ধর্মীয়ভাবে ভিন্ন মতাবলম্বী তারা যদি ভিন্ন মত অবলম্বন করেন, তাদের উপরও হামলার অধিকার আমাদের নাই জনগণের। কারণ আমরা মনে করি ভিন্ন মতাবলম্বী মানুষ, ভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকলেই নিরাপদ থাকবে এই বাংলাদেশে। ফলে এই পরিস্থিতিতে পুলিশের থাকবার কথা ছিল সম্মুখ সারিতে, রাস্তায়, মানুষের জানমালের নিরাপত্তায়, কিন্তু পুলিশ কেন ব্যর্থ হয়ে গেল, কেন পালিয়ে গেল, এই প্রশ্নটা জরুরি। এই প্রশ্নটা উত্থাপনের মধ্য দিয়ে আমাদের বুঝতে হবে যে পুলিশ বাহিনী কিভাবে করাপ্ট হয়ে গেছিল। অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করাপ্টস। ফলে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত ভাবে দুর্নীতিগ্রস্ত করে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে, ঠিক সেইভাবেই পুলিশও হয়েছিল। কিন্তু আমি যেটা এখন আমি আমার ছাত্র বন্ধুদের কাছে আহ্বান জানাতে চাই যে আমরা অবশ্যই বিচার দাবি করছি এবং সেই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং তাদেরকে চিহ্নিত করা উচিত। তবে এটার জন্য পুলিশের যে হত্যাকাণ্ডে জড়িত সেটা এবং সকল গুম, খুন, ক্রসফায়ার, সকল অপরাধের এবং দুর্নীতির এবং সেই টাকাগুলোকে যা পাচার হয়েছে সেগুলো নিয়ে আসতে হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং এটার জন্য একটা ভেরি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা উচিত এবং একটা জুডিশিয়াল প্রসেস অনুসরণ করে সেই সব যারা অনেকে ভুয়া সার্টিফিকেট দিয়ে পুলিশে চাকরি পেয়েছে। এবং আমি মনে করি যে এখনকার যে পুলিশের বিদ্রোহ, অনেকের কথা শুনতে পাচ্ছি। আপনি বার্টল ব্রেস নামে একজন রাজনৈতিক নাট্যকার আছেন জার্মানির, দুঃখিত একটু বড় হয়ে গেলে আপনারা আমাকে মার্জনা করবেন। তো সেই ওইখানে ওই নাটকের মধ্যে একটা বিদ্রোহের ঘটনা দেখায়, পুলিশের এবং সৈনিকের কথা বলে। তখন বিপ্লবী একজন বলে যে আসলে সাধারণ পুলিশ, কনস্টেবল, সিপাহী বা সৈনিক, সে আমাদের মতোই প্রলেতারিয়েত, সর্বহারা, নির্যাতিত, তারা কেবল হুকুম পালন করেছে, আজ্ঞাবহ হয়েছে। এই বিষয়টা বিবেচনা করতে হবে। আমাদের মনে রাখতে হবে পুলিশ একটা সংগঠিত বাহিনী হিসাবে এটার মধ্যেও অসাম্য আছে, বৈষম্য আছে, শ্রেণী বিভক্তি আছে। ফলে এই বিভক্তির সোপানটা ঘুচিয়ে একটা গণতান্ত্রিক পুলিশ বাহিনী, জনগণের প্রতি দায়বদ্ধ পুলিশ বাহিনী কিভাবে করা যায়, সেই প্রশ্নগুলো আমাদেরকে উত্থাপন করতে হবে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে পুলিশ বাহিনী যারা হচ্ছে যে অনেকেই, সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত এবং হত্যাকারী না, সকলের হাতে হত্যার রক্ত লেগে নেই, এটা আমাদের বুঝতে হবে। যারা সুস্পষ্টভাবে হত্যাকারী, অপরাধী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং যারা হচ্ছে যে যারা সাধারণ পুলিশ এবং সৎ অফিসার এবং বিভিন্ন সময়ে নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা যাতে হচ্ছে কাজ করতে পারে এবং অন্য যারা অপরাধী তাদেরকে ক্লোজ করা হোক, গ্রেফতার করা হোক এবং সুস্পষ্টভাবে আইন অনুযায়ী
মানবাধিকার লঙ্ঘনের অপরাধে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এবং আমি মনে করি যে এই মুহূর্তে পুলিশের পোশাক বদল করে ফেলা উচিত, নতুন পোশাক নিয়ে পুলিশের পোশাক বদল করে একটা, যেমন হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ডের পরে বিডিআর যেমন নতুন নামকরণ হয়েছে, নতুন পোশাক আছে, কারণ বদলাতে হবে, কিন্তু পোশাক পরিবর্তনের জন্য আমি মনে করি যে নতুন সরকার আসবে, তারা জনগণের ভাষা, হৃদস্পন্দন, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, যে সাম্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সচল করা, সেবামুখী করা, জনগণমুখী করতে হলে নিশ্চিতভাবেই পুলিশকে পিপলস পুলিশে পরিণত করতে হবে। এবং সেইটার জন্য যদি প্রয়োজন হয়, আমরা এইখানকার ছাত্রদের পক্ষে, আমি নিজেও, আমি দরকার হলে আমি কাজ করতে চাই, আমরা আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে পুলিশকে কিভাবে সংগঠিত করা যায়, পিপলস পুলিশে পরিণত করা যায়, সেই জন্য আমরা কাজ করতে পারি। কিন্তু এখন আমি আহ্বান রাখবো, পুলিশকে 24 ঘন্টার মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তারা কাজে যোগ দেওয়ার জন্য। আপনারা বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে যে পুলিশেরা আসবে তারা যাতে কাজে ফিরতে পারে, এই বিষয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু রাষ্ট্রের জন্য পুলিশ প্রয়োজনীয়, কিন্তু সেই প্রয়োজনটাকে তারা লঙ্ঘন করেছিল। তারা একটা নির্দিষ্ট সরকারের কায়েমি স্বার্থ পূরণ করতে গিয়ে জনগণকে লঙ্ঘন করেছে, এই জন্য পুলিশের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। কিন্তু আমি বলতে চাই, আমাদের জনগণের পুলিশের প্রতি ঘৃণা নাই। আমাদের ঘৃণা যদি থাকে, আমাদের যদি হচ্ছে যে আমাদের বেদনা যদি থাকে, আমরা যদি অভিযুক্ত করতে চাই, তাহলে সুস্পষ্টভাবে সেই সব পুলিশ অফিসার যারা ভাতের হোটেল তৈরি করেছিল, যারা গুম করেছে, যারা ক্রসফায়ার করেছে, যারা কালচার অফ ফিয়ার তৈরি করেছে। আমি একজন শিক্ষক হিসাবে মনে করি, আমি সবচেয়ে আতঙ্কিত ছিলাম যে ভয়ের সংস্কৃতি, এবং সেই ভয়ের সংস্কৃতির মধ্যে থেকে নীরবতার সংস্কৃতি তৈরি করেছিল। এবং এইখানে সুস্পষ্টভাবে কিছু পুলিশের সুনির্দিষ্ট ন্যাক্কারজনক অপরাধী ভূমিকা আছে, দে ডিড ক্রাইম। ফলে ক্রাইমের তদন্ত হতে হবে, এবং আমরা মনে করি আমরা আর কোনো ভয়ের সংস্কৃতিতে ফেরত যেতে চাই না, আর কোনো নীরবতার সংস্কৃতিতে নিক্ষিপ্ত হতে চাই না। মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, শিক্ষার্থী হিসাবে, শিক্ষক হিসাবে আমরা মুক্তির চর্চা করতে শিখতে চাই। সেখানে পুলিশ হোক আমাদের সহযোগী, পুলিশ যাতে আগামীতে আর কোনো দানব না হয়ে ওঠে, এই আহ্বান রাখছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শাহমান মোহসেন স্যারকে তার বিশ্লেষণাত্মক এই গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তিতাস জিয়া স্যার। উপস্থিত সুধী, আমার সালাম জানবেন। এখানে সাংবাদিক ভাইরা আছেন এবং যারা দূরে শুনছেন। আমাদের 5ই আগস্টে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু এই বিপ্লব সংগঠিত হওয়ার পরেও আমাদের মন ভারাক্রান্ত, কারণ 5 তারিখের পরে আমরা যে বাংলাদেশ দেখতে চেয়েছি, পুলিশের নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের কাজ নিরাপত্তা দেয়া। বাংলাদেশের পুলিশ সবসময় জনগণের বন্ধু হতে না পেরে কেবল দমনমূলক আচরণ করেছে, শত্রু হয়েছে। গত 1 মাসে, কিংবা আরো বলা যায় যে বিগত সরকারের সময়ে, এটা সমস্ত সীমা অতিক্রম করেছে। আপনারা ভাতের হোটেলের কথা শুনেছেন। আপনার মনে আছে যে প্রদীপ নামে এক ওসি, সে চিটাগাংয়ে কক্সবাজারে এক প্রাক্তন সেনা কর্মকর্তাকে গুলি করে মেরে ফেলেছে। আপনারা ভাবতে পারেন যে একটা ছাত্র আবু সাইদ, যে কোনো ধরনের অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে, সামনাসামনি গুলি করে মেরে ফেলেছে। কিন্তু এই পর্যায়ে আমি ঢালাওভাবে সকল পুলিশকে দোষারোপ না করে আমি কিছু স্পেসিফিকেশন করতে চাই। আমাদের পার্থক্য করতে হবে কারা হুকুমদাতা এবং কারা হুকুমের পালনকর্তা। আমরা যাদেরকে দেখেছি যারা গুলি করেছে, এরা হুকুম পালন করেছে, কিন্তু এদের পেছনে হুকুমদাতারাও আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কেবলমাত্র যদি হুকুম পালন যারা করেছে, যাদেরকে দেখতে পেরেছি, এদের পেছনে ছুটি, আর যারা হুকুম দিয়েছে তাদেরকে যদি ধরতে না পারি, তাহলে সঠিক বিচার
বাস্তবায়ন করা সম্ভব না। আপনাদের মনে আছে 16 জুলাই আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সেতুমন্ত্রী তিনি দায়িত্বহীন কণ্ঠে সমস্ত অহংকার নিয়ে বলেছেন এই ছাত্রদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। 15 জুলাই তিনি এই কথা বলেছেন এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক মুক্তিযুদ্ধ সময় ছাড়া এরকম আমরা দেখি নাই। আমাদের পুলিশ বাহিনী এখানে যে কনস্টেবলদেরকে আমরা দেখি, ইন্সপেক্টরদেরকে দেখি, ওসিদেরকে দেখি, কিন্তু তার উপরে এএসপি, এসপি এবং আরো বড় কর্মকর্তারা আছেন, তারা হুকুম দিয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। পরিষ্কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সে সরকারের একটা মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার বিচার হওয়াটা ভীষণ জরুরি। তারা কোথায় আটকে আছেন, কোথায় পালিয়ে আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে, একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং তাদের উপযুক্ত বিচার করতে হবে। আপনি যদি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর বিচার করতে চান, তাহলে এই যে সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিচার করতে হবে। তিনি পালিয়ে গেছেন, হুকুমের আসামি হিসেবে তাকে বিচার করতে হবে। তিনি পালিয়ে গেছেন, তাকে বাংলাদেশে আনতে হবে এবং বিচার করতে হবে, কিংবা আন্তর্জাতিক আদালতে তার বিচার হতে হবে। একই সাথে আমি বলতে চাই, যারা তাকে পালাতে সহযোগিতা করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। উপস্থিত শুধু বাংলাদেশটা আমাদের, পুলিশ আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। তারা আজ যে অন্যায় করেছে, তাদের পুলিশ আজ নতুন করে অন্যায় করছে না। আমি আগেও বলেছি, পুলিশের ইতিহাস দীর্ঘ, পুলিশের শোষণের ইতিহাসও দীর্ঘ। পুলিশ সবসময় বাংলাদেশের রাজনৈতিক বাহিনী যারা সরকার গঠন করে, সেই সরকারের একদম পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে জনগণের উপরে শোষণ করেছে। আমরা মার্সিফুলি দেখতে চাই বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ঘৃণা নয়, আমরা একটা রিকনসিলিয়েশনের ভিতর দিয়ে যেতে চাই। পুলিশও আমাদের সন্তান। ধারাওভাবে পুলিশ যেভাবে আমাদেরকে হত্যা করেছে, সেটা যেরকম অন্যায়, আমরাও যদি পুলিশকে নির্বিচারে শোষণ করি, সেটাও একই সাথে অন্যায় হবে। আমাদেরকে শান্ত হতে হবে। আজকে একটা সরকার গঠিত হবে। আমি আশা করি, আমি ডক্টর ইউনূসের এয়ারপোর্টে যে ভাষণ, সেটা আমি শুনেছি, তিনি অশ্রুসিক্ত হয়েছেন এবং তিনি বলেছেন যে উনি ন্যায় বিচার করবেন। আমরা আশা করি আমরা একটা ন্যায় বিচার পাবো। বাংলাদেশ থেকে সমস্ত বৈষম্যমূলক, বাংলাদেশ থেকে সমস্ত শোষণমূলক, সমস্ত দমনমূলক যে ব্যবস্থা আছে, সেগুলো সবকিছু সংস্কার করতে হবে। পুলিশের নিয়োগ সম্পূর্ণভাবে অরাজনৈতিক হইতে হবে। পুলিশের নিয়োগ সম্পূর্ণভাবে মেধাভিত্তিক হইতে হবে এবং পুলিশকে, সামান মোশন বলেছে তাদের একটা পোশাক, তাদের নতুন নামকরণের প্রয়োজন আছে, আমি তার সাথে একমত। মনোগ্রামও চেঞ্জ করতে হবে। আপনাদের মাঝে মনোগ্রামও চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের দাবি জারি রাখুন, কিন্তু একই সাথে আপনারা শান্ত হন। বাংলাদেশে যে অরাজকতা চলতেছে, এই আমাদের যে বিপ্লব, এটা যেন বেহাত না হয়ে যায়। নানান ধরনের ষড়যন্ত্র আছে, আমাদেরকে শান্ত থাকতে হবে, আমাদের পাশের জনকে নিরাপত্তা দিতে হবে। একই সাথে আমরা আমাদের পুলিশের যে বিচার, সে বিচারটা আমরা তীব্রভাবে দাবি করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব তিতাস জিয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, যিনি একাধারে একজন লেখক এবং নাট্যকার, জনাব শহীদুল মামুন স্যারকে। বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন। এত বড় একটা রক্তের বন্যার মধ্যে দিয়ে আমরা নতুন একটা সমাজ গঠনের সুযোগ পেয়েছি। আমি আমাদের পূর্বতন যে কয়েকজন ছাত্র বন্ধু, এখন আর শুধু ছাত্র বললে হচ্ছে না, ছাত্র বন্ধু শিক্ষক বলতে হচ্ছে, তারাই আমাদের এই মুহূর্তের শিক্ষক, আমাদের ছাত্র বন্ধু। এবং পরবর্তীতে আমাদের দুজন সুযোগ্য শিক্ষকের যে মতামত আমরা শুনলাম, অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অত্যন্ত যুক্তিযুক্ত। আমি একটা বা দুটো ব্যক্তিগত স্মৃতিচারণা করে দিয়ে আমার বক্তব্য অত্যন্ত সংক্ষেপে পেশ করার চেষ্টা করছি। 1996 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর 1996 সালের যে বিসিএস পরীক্ষা হয়, সেই বিসিএস পরীক্ষায় আমি পুলিশ বিভাগে সুপারিশপ্রাপ্ত হই এবং একই সাথে ঢাকা
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে, সেখানেও আমি পিএসসির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হই। আমার উদ্দেশ্য ছিল ঢাকায় থেকে আমি থিয়েটারের চর্চা করব এবং সেজন্য পুলিশের সুপারিশ প্রাপ্ত হয়েও 17তম বিসিএসে আমি বাংলাদেশ সচিবালয়ে, সংসদ সচিবালয়ে যোগদান করি। কিন্তু তারপরেও আমার মনে হয়েছিল যে না, আমি সংসদে কাজ করে আমার থিয়েটারের যে সময় সেটি আমি যথেষ্ট পরিমাণ দিতে পারবো না। আমি থিয়েটারে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োগ করি এবং আমার নিজস্ব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা সম্পূর্ণভাবে একটু প্রথা বিরোধী, তখন তো আর ইন্টারনেট ছিল না, আমি এখানে একটা প্রি ইউনিভার্সিটি প্রোগ্রাম শুরু করি এবং সেখানে দেখতে পাই ছাত্ররা কিভাবে এক ধরনের অল্টারনেটিভ যে ইডিওলজি সেটার দিকে আকৃষ্ট হচ্ছেন। সেটা শুধু বাম ঘরানা নয়, সেটা ডানপন্থীদের মধ্যে থেকে আসা অত্যন্ত যে লিবারেল ডেমোক্রেটিক যে থিঙ্কিং বা থিওরি, সেটির দিকেও তারা আকৃষ্ট হচ্ছেন এবং সেটার সম্পূর্ণ ফলাফল আমরা দেখতে পেলাম এই 2024 সালে এসে। এবং এটা একদম আশ্চর্যের বিষয় নয়। একদিকে যেমন পেটোয়া বাহিনী তৈরি করা হচ্ছিল, অন্যদিকে কিন্তু আমাদের এই ছাত্ররা, আমাদের এই কৃষকের সন্তানেরা, আমাদের এই শ্রমিকের সন্তানেরা, আমাদের এই দরিদ্র শিক্ষকদের সন্তানেরা, তারা কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছিলেন একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করার জন্য। আমি তাদেরকে এই পরিবর্তনটা করে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। একই সাথে এটাও বলতে চাই, আমার বাবা উনি বাংলাদেশ পুলিশের একজন মেম্বার ছিলেন, উনি এসপি হিসাবে রিটায়ার করেছেন, উনি পাকিস্তান আমলে স্টার্ট করেছিলেন তার চাকুরি জীবন। আমি যখন পুলিশে যাওয়া আমি ডিনাই করলাম, উনি আমাকে বললেন যে হ্যাঁ, পুলিশে আগে যে সম্মান, যে শ্রদ্ধা ছিল সেটা এখন আর নেই। উনি আমার সাথে দ্বিমত করেননি। কিন্তু আমার মনে হয় যে আমরা পুলিশকে নতুনভাবে রিস্ট্রাকচারিং করার মধ্যে দিয়ে শুধু তার বহিরঙ্গে নয়, শুধু তার পোশাকে নয়, শুধু তার যে প্রতীক সেই প্রতীকের মধ্যে নয়, তার মানবিকতার মধ্যে দিয়ে তার মানসিক যে পরিবর্তন, সেটাও আমাদের অত্যন্ত জরুরি। এই পরিবর্তনটা কিন্তু 1 বছর, 5 বছর, 10 বছর হবে না। এটা একটা দীর্ঘ রাজনৈতিক, সামাজিক একটা চিন্তনের মধ্যে দিয়েই এই পরিবর্তনটা আসবে। এটাও আমি সবশেষে আরেকটি কথা অ্যাড করব, সেটা হচ্ছে পুলিশ যে কোনো সমাজের একদম বেসিক একটা ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে থানা, পুলিশের থানা। থানাগুলি আজকে অরক্ষিত, মানে হচ্ছে প্রত্যেকটা কমিউনিটি কিন্তু আজকে অরক্ষিত। আমরা পুলিশে যে সমস্ত সদস্য এখনো বাইরে আছেন, যারা যোগদান করেননি, আমরা এই সমাবেশ থেকে তাদেরকে আহ্বান জানাতে চাই তারা দ্রুত চলে আসবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন, তাদের একটা দাবি আছে যে এই গণহত্যার সাথে যারা অর্ডার দিয়েছিলেন তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আমরা ছাত্র জনতা তাদের এই পুলিশের এই 11টি যে দাবি আছে, সেই একটি দাবির সাথে আমরা অবশ্যই সহমর্মিতা আমরা দেখাতে চাই এবং আমরা এও চাই পুলিশের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমরা নতুন সমাজ, নতুন পুলিশ, আমরা পুলিশি রাষ্ট্র চাই না, আমরা চাই একটি সামাজিক রাষ্ট্র যেখানে পুলিশ আমাদের সহায়ক বন্ধু, আমাদের সহায়ক কর্মী হিসাবে কাজ করবেন। আপনাদেরকে সবাইকে অভিবাদন আবারও। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকার জন্য যিনি যখন আসলে মানুষের অধিকারের সাথে মানুষ যেটা চায় সেটার সাথে দাঁড়াতে হয়, তখন আসলে নির্লিপ্ত হয়ে থাকা যায় না। আমার সম্মানিত শিক্ষকরা বলে গেছেন যে ইউনিফর্ম পরিবর্তনের একটা ব্যাপার। আমি সেটার সাথে বলতে চাই যে ইউনিফর্ম তো বড্ড বাহ্যিক ব্যাপার, সেটার সাথে সাথে আপনাদের আসলে আত্মিক পরিবর্তন করে সামনে আসতে হবে। আপনাদের আত্মার মধ্যে ওটা ঢুকাতে হবে যে আসলে যারা বিপথে যায় বা যারা অন্যায়কে সঙ্গ দেয়, বা হচ্ছে যে আপনারা বারবার বলেন হুকুম তামিলের কথা, যে আপনাদের উপরি মহল থেকে হুকুম এসেছে। যে ছেলেটা রেলিং এ ঝুলেছিল ওই মানে চিপা জায়গাটার মধ্যে ওই সময় আপনার ওই কোন হুকুম আপনি তামিল করছিলেন? আপনি ওই মানুষ হয়েও যদি ওখানে চিন্তা করতেন, আপনি আসলে ওই ঝুলন্ত যুবকের বুকে গুলি চালাতে পারতেন না। তো আপনার সেই আত্মার পরিবর্তনটা সবার আগে দরকার। পুলিশে যখন যোগদান করে আসলে তখন তো একটা শপথ গ্রহণ করে যে মানুষের পক্ষে, দেশের পক্ষে, সমাজের পক্ষে কাজ করবে। আজকে ডক্টর ইউনূস হচ্ছে বিমানবন্দরে বললেন যে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা প্রধানমন্ত্রীকে আস্থা করতে পারি বা আমাদের প্রধানমন্ত্রী। তো আমি বলতে চাই আসলে প্রধানমন্ত্রী নিজে তো এসে আমাদের নিরাপত্তা দিবেন না, সেই নিরাপত্তা বন্টন হয় তার বাহিনীর মধ্য দিয়ে।
তো সেই পুলিশের কাছে আসলে আমরা নিরাপত্তা চাই। একজন রিক্সা চালক যখন আজকে বলেন যে আমরা নিশ্চিন্তে চালাচ্ছি, কোনো চিপাচাপাতে গেলে হচ্ছে যে কোনো বাড়তি টাকা দিতে হচ্ছে না, একদম সিএনজি চালক যখন বলেন যে আজকে আর কোনো ধরনের বাড়তি টাকা দিচ্ছে না, আপনি ভাড়া 40 টাকা 50 টাকা কম রাখতেছি, সেজন্য এই নির্ভয়ে বলার পেছনে আসলে কারণটা কি? ভাই আপনারা যে দুঃখ প্রকাশ করতেছেন যে আমরা অনেকে সৎ আছি, আমরা অনেকে আমাদের দায়িত্ব পালন করেছি, তাদের সেই সততার পুরস্কার আপনারা পান নাই ওই সকল কুচক্রী মহলের জন্য, যেই পুলিশরা আসলে গুলি চালাতে একটা মুহূর্ত ভাবে নাই। আমাদের যে হুকুমদাতারা ছিলেন তাদের বিচার হবে এবং আপনাদেরকে কাজে ফিরতে বলি এবং আপনারা সামনে আসলে এই দিক নির্দেশনাটা নিয়ে নামবেন যে যখন মানুষের পক্ষে থাকবো তখন আসলে আমাকে আপনারা দেখেছেন যে ফুলের মালা দিয়ে সেনাবাহিনীর লোকজনদেরকে সেলিব্রেট করছে মানুষজন, আপনাদেরকে সেভাবে বরণ করা হবে। আপনারা আসেন, এই ভাঙচুর, এই অত্যাচার, এই হচ্ছে যে দেশকে অসুন্দর করার যে প্রয়াস, সেটা রুখে দিতে আপনারাও আসেন ছাত্রদের সাথে। ছাত্ররা তো ক্লাসে যাবে, আপনারা মেধা শূন্য করেছেন না কেন? এই কথাটা বলা হয়, একটা ছেলে যখন বলে পানি লাগবে পানি লাগবে, বুলেটকে ভয় পেয়ে না পেয়ে যে ছেলেটা বলতে পারে যে পানি লাগবে, সেই ছেলেটাকে বাংলাদেশে দরকার ছিল না? যে ছেলেটা আসলে কোন ধরনের কোনো তোয়াক্কা না করে যে আবু সাইদ হচ্ছে বুক পেতে দিতে পারে বুলেটের বুকে, যে আসো আমাকে আগে ইয়ে করো, সেই ছেলেটাকে বাংলাদেশে দরকার ছিল না? আপনারা মেধা শূন্য করেছেন আর করেন না। আমাদের ছাত্র জনতাকে ক্লাসে ফিরতে দেন, তাদেরকে পড়াশোনা করে আগামী প্রজন্মকে সুন্দর করবার জন্য, দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবার জন্য সেই সুযোগ তাদেরকে করে দেন। আপনারা বলেন যে আমরা শপথ গ্রহণ করি দেশকে রক্ষা করব, সেই দেশটা, সেই বাংলাদেশটা আমাদের সবার। আপনারা আসেন, আপনারাও বলেন যে আমরা আমাদের দেশটাকে সুন্দর করব। আমি আর কিছু বলতে চাই না আসলে, মানে যখন বলতে চাই তখন আপনাদের কীর্তিকর্মের কথা মনে পড়ে যায়, আপনারা কি কি করেছেন সেগুলোর কথা মনে পড়ে যায়, ভিডিওগুলো তো অনলাইনে আছে। আমি জানি না আপনাদের পরিবার কিভাবে আপনাদেরকে আসলে গ্রহণ করেছে, কিভাবে আপনাদেরকে আসলে বলে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আসলে কিভাবে আপনার সামনে দাঁড়ায়, আপনি আসলে কিভাবে আপনার সন্তানের সামনে হাসেন, আপনি আসলে কিভাবে আপনার স্ত্রীর সামনে দাঁড়ান, আমি জানি না। আপনারা আমাদের যে 4 দফা দাবি আছে সেটা মেনে নেন এবং হচ্ছে আপনারা জানমালের রক্ষা দানের জন্য, দেশটাকে আরো সুন্দর না করার জন্য ফিরে আসেন। সম্মানিত সুধী, আপনারা শুনলেন যে আসলে যারা অর্ডার দিয়েছে, আমরা জানি একজন এসআই, একজন কনস্টেবল বা একজন এএসআই এর ক্ষমতা নেই শিক্ষার্থীদের বুকে গুলি করার, কিন্তু তাদেরকে যারা অর্ডার দিয়েছে, বাধ্য করেছে গুলি করার জন্য, তাদেরকে ধরে ধরে বিচার করা উচিত। এই পর্যায়ে আপনাদের মধ্যে কথা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি সব সময় অন্যায়, অবিচার, দুর্নীতি সব কিছুর বিরুদ্ধে কথা বলেছেন, যে একটি কণ্ঠস্বর বাংলার জাগ্রত জনতাকে আরো জাগ্রত করে দিয়েছে, যে একটি কণ্ঠস্বর এই বাংলায় দেখিয়ে দিয়েছে যে একাও কথা বলা যায় এবং একবার একা দাঁড়িয়ে গেলে তার পেছনে লক্ষ লক্ষ ছাত্র জনতা এগিয়ে আসে। আমি আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে 4 দফা দাবি নিয়ে যিনি কথা বলবেন, এই জুলাই মাসের ম্যাসাকার নিয়ে যিনি কথা বলবেন, যাকে আপনারা রেলের রনি নামেও চিনেন, জনাব মহিউদ্দিন রনিকে এখন কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে বাংলাদেশের সর্বস্তরের জনগণ আছে এখানে বাংলাদেশের ছাত্র জনতা দাঁড়িয়ে আছে। এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাশে আমরা আমাদের আজকের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই দাবি কোনো প্রহসনমূলক দাবি নয়, এই দাবি যৌক্তিক দাবি। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন জুলাই মাসে যে ম্যাসাকার ঘটেছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যুক্ত হয়েছিলাম। আমাদের সাথে আমাদের সহযোদ্ধা, আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম, একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, তখন আমাদের আন্দোলনকে দমন করার জন্য, আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে ভিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর যখন আমরা কোনোভাবে দমে যাইনি, তারা তাদের সন্ত্রাস বাহিনী লেলিয়ে দিয়েছে। যখন দেখলো সেই সন্ত্রাস বাহিনীকে কোনোভাবেই ছাত্র জনতা মানছে না,
তখন ছাত্র জনতা সবাই মিলে সেই সন্ত্রাস বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সেই শেখ হাসিনার পুলিশ বাহিনী, পুলিশ লীগ বলে আমরা যাকে মনে করি, যাদেরকে মনে করি, তারা নেমে গেল রাস্তায়। তারা তাদের সশস্ত্র ভাবে তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালাতে লাগলো। আপনাদের মনে আছে কিনা আমাদের রংপুরের আবু সাইদ, আমাদের ভাই মুগ্ধ, শ্রাবণ, যারা যারা আছে আমাদের শহীদ শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমাদের সাথে নাই। আজকে আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু আমি বলতে পারছি না এটা বাংলাদেশ সম্পূর্ণভাবে আমাদের বিজয় হয়েছে। আমাদের বিজয় ঠিক তখনই হবে যখন শহীদ মুগ্ধ, আমাদের আবু সাইদ, আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে। আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার আমরা করতে পেরেছি, নিশ্চিত করতে পেরেছি, শহীদের আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি, তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি। আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই কম বেশি সবাই জানেন পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, গুলি চালিয়েছিল, খুন করেছিল নির্বিচারে, যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল, তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে। আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে হয়। তারা বলছে তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে বলে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করেছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রে ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে। তার একটা ব্ল্যাকমেইল যখন তাদের বিট্রেটা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিট্রেটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেইল। সো এই ব্ল্যাকমেইল আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্ল্যাকমেইলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না, বাংলাদেশের ছাত্র জনতা এই ব্ল্যাকমেইল ভয় পায় না। সবাইকে মনে রাখতে হবে, আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন, যে 1.5 লক্ষ মানুষ এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যে 1.5 লক্ষ মানুষ এখন বিট্রে করছেন, মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে। সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে। আমাদের যা ছাত্র জনতা আছে, মেধাবী আছে, তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো আপনারা রেডি থাকেন, আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকে নির্ঘুম কাটিয়েছি, চোখের নিচে প্রত্যেকের কালো দাগ, মাথা সবার একদম স্থির হয়ে গেছে। এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতে এখন টেনশন হচ্ছে। আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে, রাস্তায় নেমে গুলি করছে। এই কিসের কার এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা, তাহলে ভুল ভাববেন। আমরা কিন্তু জানি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপরে কারা নির্যাতন করেছে, কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশরা আজকে ব্যারাক থেকে পালিয়ে গেছে। মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি। এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক 12 বছর পরে হোক, এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা ফ্যাসিস্ট হাসিনার দাবিদারি করেছেন, আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। এত দাবি দেওয়া না করে এই যে দাবি আপনারা করছেন, ব্ল্যাকমেইল আপনারা করছেন, আমরা জানি বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা ডামাডোল অবস্থা।
আপনারা যে ব্ল্যাকমেল করে এখন ছাত্র জনতাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন, এটা আমরা ভালো করে বুঝে গেছি। আপনাদের এই বিপদে যে ভয় আপনারা দেখাচ্ছেন, এই ভয় আমরা আর পাই না। মনে রাখবেন, আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছি, মানে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে। আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে, রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে। তারা নিচে নিজ দায়িত্বে কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তারা বাজার মনিটরিং করছে। তারা দেয়ালে যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে। তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। আমাদের কথা দীর্ঘ না করে আমরা আমাদের 4টি দফা সবার কাছে বলতে চাই। হয়তোবা আজকের মধ্যে একটা ঘোষণা চলে আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আগামীকালকে তাদের দায়িত্ব নেবে, এবং আমাদের প্রথম আমরা যেই দাবিটি করব তাদের কাছে, যেন আমাদের সকল শহীদ ভাইদের যেই জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার যেন সবার আগে হয়। আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করছি। প্রথম দফা 1, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত যারা উক্ত নারকীয় হত্যাকাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেককে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 2, ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যত অবৈধ নিয়োগ করা হয়েছে, অতি দ্রুত তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই সকল নিয়োগ বাতিল করতে হবে। 3, যে সকল দুর্নীতিবাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনৈতিকভাবে পাহাড় সম সম্পদ গড়ে তুলেছে, তা বাজেয়াপ্ত এবং পাচারকৃত সম্পদ অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। 4, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যদেরকে কর্মস্থলে ফিরে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের পুলিশ, আমরা বিশ্বাস করি যারা আপনারা কনস্টেবল পর্যায়ে ছিলেন, আমরা জানি যে আপনারা হুকুম পালন করেছেন শুধুমাত্র। তবে যে ছেলেটা রামপুরায় রেলিং এ ঝুলেছিল, প্রাণ বাঁচাতে ঝুলেছিল, তাকে যে আপনারা গুলি করলেন, আপনার মনে কি একটু মায়া জাগে নাই? তাকে কি আপনি বাঁচাইতে পারতেন না? আপনাকে কে নির্দেশ দিয়েছে তার উপরে নির্বিচারে গুলি চালাতে? এই সব রকম প্রশ্ন আমরা তুলব। এরপর আপনাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এছাড়াও বলতে চাই, যারা এখানে আছেন, আমরা সাধারণ জনতা, আমরা কেউ আইন ভঙ্গ করব না। এখন দেশটা আমাদের সবার, আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, আপনারা হয়তো কম বেশি সবাই জানেন, পুলিশের কাছে, পুলিশের হেফাজতে গত 6 মাসে 72 জনের মৃত্যু হয়েছে। এরকম গত 13 বছর 2013 সালেও যদি পুলিশের হেফাজতে মৃত্যু হয়, পুলিশের হেফাজতে নির্যাতন আইন পাস করেছে, কিন্তু আমরা এতগুলো বছরে সে আইন কিন্তু কোনোভাবে বাস্তবায়ন হতে দেখি নাই। এখন যেন সেটা নিশ্চিত করা হয়, আমরা সেটা দেখতে চাই। এছাড়াও বলতে চাই, পুলিশের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবে ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং যদি কেউ কোনোভাবে কোন রকম পুলিশ সদস্য তারা যদি আবার ফিরে আসে, দেশের শান্তি রক্ষায় তারা কাজ করতে চায়, তারা যদি কোনোভাবে ঘুষ, খুন, অন্যায়ের সাথে যুক্ত হয়, লিপ্ত হয়, বাংলাদেশের মানুষ তখন সবাই মিলে তাদেরকে সমুচিত জবাব দেবে আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে প্রথম যদি গণহত্যা বিচার যদি তারা না করে, আগামী রবিবার থেকে শহীদ পরিবার যারা ছিলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, শ্রাবণ সহ সকল শহীদ পরিবারের শিক্ষার্থী, যারা শিক্ষার্থী ছিল, তাদের বাবা মা, অভিভাবক, আত্মীয় স্বজন, বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এটুকু বলতে চাচ্ছি, বাংলাদেশ আমাদের, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের, এটা সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের। জয় আমাদের হবে ইনশাআল্লাহ।